সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো এই সময়ে। আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। দিনের শিরোনামগুলো বলবো, এরপরে সমসাময়িক বিষয় নিয়ে আলাপ করব। আজকে ছাত্র ব্যবসায়ীদের মধ্যে তুমুল সংঘর্ষ, নিউ মার্কেট এলাকার রণক্ষেত্র ছিল, মুহুর্মুহু চলেছে সেখানে। ইট পাটকেল ছোড়া, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ককটেল বিস্ফোরণ হয়েছে, পুলিশ দিনের মধ্যভাগ পর্যন্ত নিশ্চুপ ছিল, সাংবাদিকদেরও পেটানো হয়েছে। এই ধরনের একটা রমজানের দিনে এরকম বিশৃঙ্খল একটা পরিস্থিতি এবং যানজটে পুরো নগরবাসী নাকাল, দুর্ভোগ ছিল চরমে। আলাপ করব। একদলীয় শাসন প্রতিষ্ঠায় আওয়ামী লীগের লক্ষ্য অভিযোগ করে বলেছেন কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। অপরাজনীতির কারণে বিএনপির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ, এটি বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের। হাওরের অবস্থা বেশ খারাপ, বাঁধ ভাঙায় কাঁচা পাকা ধান কেটে নিচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। ফসল হানির আশঙ্কা হয়েছে কিশোরগঞ্জে হাওরের, সেটিও খুবই একটি সংকটময় পরিস্থিতি। সব দলকে নির্বাচনে আনা দায়িত্বের মধ্যে পড়ে কিনা সেই বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বর্তমান কমিশন বলেছে যে সব দলের অংশগ্রহণে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন তারা চায়। সেই আলোচনাটি সাংবাদিকদের সঙ্গে হয়েছে গতকাল। আজও সুযোগ পেলে আমরা সেই আলোচনাটি করব। প্রধান নির্বাচন কমিশনারের এই অভিমত ছিল এবং সাংবাদিকরা, সিনিয়র জার্নালিস্টরা তাদের মতামত দিয়েছেন। ইলেকট্রনিক গণমাধ্যম থেকে তারা যোগ দিয়েছিলেন। আলাপ করব। এখানে সে আলোচনায় উপস্থিত ছিলেন এমন একজন সাংবাদিক আমরা আমন্ত্রণ জানিয়েছি। শুরুতে পরিচিত হব। রয়েছেন স্টুডিওতে জনাব জয় মামুন, প্রধান নির্বাহী সম্পাদক এটিএন বাংলা, স্বাগত আপনাকে। এবং রয়েছেন জনাব সৌরভ হাসান, যুগ্ম সম্পাদক প্রথম আলো, স্বাগত আপনাকে। সৌরভ ভাই, এই যে নগরীটা গতকাল রাত থেকেই অবস্থা তৈরি হয়েছে ঢাকা কলেজের স্টুডেন্টদের সঙ্গে ব্যবসায়ীদের, নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীদের, এবং প্রায়ই, যদিও কোভিডের কারণে ব্যবসা বাণিজ্য ছিল না, অনেকটাই জনজীবন স্থবির ছিল, এখন আবার সব কিছুই স্বাভাবিক হয়ে এসেছে এবং সেই আগের চেহারা। আপনি কিভাবে দেখছেন এই 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 ধরনের বিশৃঙ্খল অবস্থা, এই সংঘর্ষ? না, বিশৃঙ্খল অবস্থা এখানে ঢাকা কলেজ একসময় দেশের সেরা কলেজ হিসেবে প্রতিষ্ঠিত এবং সারা দেশ থেকেই মানে মেধা যারা শীর্ষে তারা এই কলেজে ভর্তি হতো এবং পরবর্তীকালে বিশেষ করে ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিয়ে পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ে যেত, বুয়েটে, মেডিকেলে, এই কলেজ থেকেই বেশিরভাগ ছাত্র। সেই কলেজে দীর্ঘদিন ধরে এই আওয়ামী লীগ, এখন এর আগে বিএনপি ছিল, তার আগে জাতীয় পার্টি ছিল, এই ছাত্রদের রাজনীতি মানে দলীয় রাজনীতিতে নামানোর যে অপসংস্কৃতি এবং ছাত্র রাজনীতির নিজস্ব যে রসায়ন, সেখানেও যে আধিপত্য, গ্রুপিং, একে অপরের বিরুদ্ধে চক্রান্ত, এই নানা অপতৎপরতায় ছাত্রদের যুক্ত করা এবং এবং এখানে দেখা যাবে যে দলমত নির্বিশেষে হয়তো অন্য সব সংগঠনের কর্মীরাই আছে, কিন্তু ক্ষমতাসীন দলের তাদেরই নাম ব্যবহার, ক্ষমতাসীন দলের যে ছাত্রলীগ তার নাম ব্যবহার করেই এই ঘটনা ঘটছে। ব্যবসায়ী যারা নিউ মার্কেট এলাকায় ব্যবসা করেন এবং ছাত্র একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, তাদের সম্পর্কটা থাকবে সৌহার্দ্যপূর্ণ, পারস্পরিক শ্রদ্ধার এক ধরনের। এবং বাংলাদেশে এটি এমন, ব্যবসায়ী বা যে কোনো পেশার মানুষ শিক্ষার্থীদের বা ছাত্রদের প্রতি তাদের এক ধরনের সমীহ সহানুভূতি এবং বলবো যে সম্প্রীতি এটি থাকে, প্রীতিপূর্ণ সম্পর্ক। কিন্তু সেইটা এই যে সংঘর্ষের রূপ নেওয়া এবং এক ধরনের ছাত্র হলেই আমি যা কিছু করতে পারি, যা কিছু অন্যায় আবদার করতে পারি, যেটি শুনলাম যে হোটেলে খেয়ে তার বিল না দেওয়ার, যে তারা বিল দেবে না, এবং হোটেল স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা সেটা চাপ দিয়েছে যে, বা তারা আপত্তি করেছে, প্রতিবাদ করেছে। এবং এটি নিয়ে, এবং তাও যদি 4জন 5জন, বা ওই হোটেলে তো আর ঢাকা কলেজের 100 ছাত্র খেতে যায়নি, 5 জন গিয়েছে। সেই 5 জনের মধ্যে যদি সমস্যাটা থাকতো বা সীমিত থাকতো, তাহলে কিন্তু এই এত বড় ঘটনা, এই যে ক্ষতি হলো, শুধু ব্যবসায়ীর ক্ষতি না, পুরো এলাকার অর্থনীতির, যানজটে সারা শহর যে স্তব্ধ হয়ে গেল, আগুন দিয়ে দেওয়া হলো এবং হয়তো ছাত্ররাও আক্রান্ত হয়েছে এবং তারা প্রতিবাদ করে, সাংবাদিকরা আক্রান্ত হলো। আমি মনে করি যে এখানে এর সামগ্রিক সুশাসনের অভাব প্রকট, তারই কিন্তু একটি, আমি বলবো যে একটি বিস্ফোরণ। জয় মামুন। আমার আসলে নতুন করে যোগ করার কিছু নাই, কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা দেখলাম ঘটনা শুরু হয়েছে সকাল থেকে, আর পুলিশের হস্তক্ষেপ হলো দুপুরে এসে। তো এটি কেন?
পুলিশ কমিশনার বা ঢাকা মহানগর পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে খুব স্পর্শকাতর জায়গা, স্পর্শকাতর বিষয় বলে আমরা ইন্টারফেয়ার করিনি, হস্তক্ষেপ করিনি। তো তাহলে মানে এটা তো কোনো গ্রহণযোগ্য কথা না যে ওখানে রক্তারক্তি হয়ে যাচ্ছে, খুনোখুনি হয়ে যাচ্ছে, আগুন দেওয়া হচ্ছে, মানুষ মারা যাচ্ছে এবং ভাঙচুর হচ্ছে, লুটতরাজ হচ্ছে, সেখানে পুলিশ যাবে না? স্পর্শকাতর বিষয় বলে সে চুপ করে বসে থাকবে? এটি তো খুবই একটি মানে অন্যায় কাজ করেছে পুলিশ আমি মনে করি। ছাত্রদের দোষ আছে, তারা এর আগেও এখানে আমরা বছরে 2-3 বার এই ঘটনা বোধহয় ঘটে। গত 20-30 বছর ধরে তো আমার সাংবাদিক Regular জীবনে আমি interview এমন কোনো হচ্ছে। বছর দেখিনি যে ঢাকা কলেজের সামনের ওই যে ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ। কখনো কখনো এমন হয়েছে যে ছাত্র পরিচয় দিয়ে বাইরের লোক এসে চাঁদাবাজি করেছে, তারপরে সংঘর্ষ হয়েছে, আসলে ছাত্র ছিল না। আবার কখনো হয়েছে সত্যি ছাত্র, কখনো হয়েছে যে ছাত্র কিন্তু আসলে সাধারণ ছাত্র না, তারা ছাত্র সংগঠনের ওই যে যেটি সৌরভ ভাই বলছিলেন, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি। তো সেই রকম ঘটনা তো আছেই, কিন্তু আমার কথা হচ্ছে যে যখন কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটে, যখন কোথাও কোনো ক্যাওস হয় দুই পক্ষের মধ্যে, তখন সেখানে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার দায়িত্ব হচ্ছে পুলিশের। পুলিশ কেন স্পর্শকাতর বলে দূরে দাঁড়িয়ে মারামারি দেখবে? পুলিশের কাজ তো সার্কাস দেখা না। পুলিশের যদি জীবনের ঝুঁকিও থাকে, সে ওখানে যাবে, প্রতিরোধ তৈরি করবে, দুই পক্ষকে আলাদা করবে, দরকার হলে 100 জনকে ধরে গাড়িতে তুলবে, তাদের নামে মামলা দিবে না গ্রেপ্তার করবে সেটি পরের কথা। আমরা কি দেখেছি আগে বিভিন্ন সময় হরতালে গাড়িতে করে তুলে নিয়ে যেত, তারপরে 6 ঘন্টা পরে 2 ঘন্টা পরে ছেড়ে দিত পরিস্থিতিটা শান্ত করার জন্য, জল কামান কত কিছু। কিন্তু এইখানে তারা কিছুই করলো না। এটি খুবই হাস্যকর এবং মানে খুবই হাস্যকর লাগছে নাকি এটা কোনো কারণ থাকতে পারে? না, মানে আমার কাছে মনে হয় যে দায়িত্বহীনতা, আর কিছু না। পুলিশ এখানে আবার বলতে গেলে তো দোষ বাংলাদেশে, হয়তো মাননীয় প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দেননি, কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া তো বাংলাদেশে কোনো কাজ হয় না। প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনা দেননি, পুলিশ সেজন্য যায়নি। কারণ আমি তো দুপুরের পরে এসে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী- প্রধানমন্ত্রীকে নিজেই একদিন বলেছিলাম যে আপনার মনে আছে যে কোথাও আগুন লাগলে তারা ফায়ার ব্রিগেড এত অপেক্ষা করে যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দেবেন কিনা, আগুন নিভানোর জন্য পানি ঢালবো কিনা। এখন বাংলাদেশে এটা খুবই একটি দুঃখজনক বাস্তবতা যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অথবা প্রধানমন্ত্রীর নির্দেশ অথবা এরকম স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশ কোথাও যায় না। আপনি আজকে দেখেন যে স্বরাষ্ট্রমন্ত্রী দুপুরবেলা সচিবালয়ে সাংবাদিকদের বলেন কিছুক্ষণের মধ্যে কুল ডাউন হয়ে যাবে। হ্যাঁ। মানে উনাকে কুল ডাউন হয়ে যাবে এটা ওই যে বলতে হবে কেন? প্রধানমন্ত্রী সেই স্বরাষ্ট্রমন্ত্রী এলাকায় তো নির্দেশ পুলিশ দিয়েছেন বলে তারপরে গিয়েছে। তার মানে পুলিশের সেই বুদ্ধিমত্তা, পুলিশের যারা পরিচালনাকারী কর্মকর্তা আছে তাদের সেই ভিশন নাই যে কিভাবে একটা সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়। এটি আমার কাছে সবচেয়ে বড় ব্যর্থতা মনে হয়। জি, তো এইটা একটা এখন তো একটা ইম্পর্টেন্ট সময়, ঈদ সামনে, ব্যবসা বাণিজ্যের একটা সুযোগ, সেটাও তো একটা মানে দেখার মতো, মানে ব্যবসায়ীদের জন্য একটা কনজেনিয়াল একটা অ্যাটমসফিয়ার তো দেওয়া দরকার ছিল। আপনি কি মনে করেন? না, 2 বছর করোনার কারণে কিন্তু ব্যবসা বাণিজ্য স্থবির ছিল, বিশেষ করে ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এবার ঈদকে সামনে রেখে স্বাভাবিকভাবে ব্যবসায়ীদের মধ্যে একটি আশা উদ্দীপনা যে এবার বেচা কেনা ভালো হবে। আর সবচেয়ে হলো যে ঈদ নাই থাকুক, যানজট শহরে থাকুক বা না থাকুক, শিক্ষার্থীরা কোনো পণ্য কিনবে অথবা হোটেলে খেতে যাবে, সেটা নিয়ে কেন মানে বিল দেয়া না দিয়ে এটা বিতর্ক হবে কেন? কোনো একজন সাধারণ মানুষ করলে আমরা অতীতে দেখেছি যে শিক্ষার্থীরা আরও হস্তক্ষেপ করতো, এটা মিটমাট করতো, এবং অনেকে পকেট দিয়ে নিজে পকেট থেকে পয়সা দিয়ে সেই ক্রেতাকে বা যাকে সামাল দিত। এটা আমি বলছি যে সার্বিক মানে আমাদের অধঃপতনটা কি এই পর্যায়ে চলে গেল? আমরা শিক্ষার্থী, এই তরুণ প্রজন্মের প্রতি কিন্তু আমরা কোনো আশা রাখতে পারবো না, এবং এর পিছনে একটা অপরাজনীতি অবশ্যই, এবং সেটি ক্ষমতার রাজনীতি যে অর্থাৎ আইন না মানলে আমার কিছু হবে না। এক্ষেত্রে এই যে জয়মান যথার্থই বলছেন, পুলিশের দায়িত্ব আছে, রাজনৈতিক দলেরও দায়িত্ব আছে। অতীতে আমরা দেখেছি এরকম কোনো ঘটনা ঘটলে কে দল করছে, কোন দল করেছে, কারা করেছে, ছাত্র সংগঠন জড়িত কি জড়িত না, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি, এমনকি ঢাকা কলেজের ছাত্র, সেই কলেজের যদি কলেজ খোলা থাকে, কলেজের অধ্যক্ষ, শিক্ষক, তাদেরও একটা দায়িত্ব আছে যে তার শিক্ষা প্রতিষ্ঠান তো সুনাম এর সঙ্গে জড়িত, দুর্নাম এর সঙ্গে জড়িত। সুতরাং আমি মনে করি যে আমাদের কি বলে, আমরা কি মানে অচেতন না, আমরা আমাদের কোনো জ্ঞান বুদ্ধি দিয়ে যে মানুষ চালিত হয় সেটি আছে বলে মনে হয় না। এটা সবার মধ্যেই। এবং আমি এখানে ব্যবসায়ীদের দোষ দেখি না, কারণ ব্যবসায়ীরা এটা বিশ্বাস করে না যে তারা অন্যায়ভাবে শিক্ষার্থীদের উপর কোনো কিছু চাপিয়ে দেবে, যে বা তাদেরকে খবরদারি করবে, তাদের মারধর করবে। সেটা কল্পনা করা একটু কঠিন। কঠিন, এবং এরকম
হ্যাঁ, আক্রান্ত হলে অবশ্যই অবশ্যই করে। কিন্তু যে- সাংবাদিকদেরকে পিটিয়েছে, ব্যবসায়ীরা সাংবাদিকদেরকে ধরে মারধর করেছে, এরকম অভিযোগ হচ্ছে। না, এরকম এটা যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন সাংবাদিকদের উপরে বেশি পিটায়, কারণ তারা মনে করে, যারা ভিকটিম তারা মনে করে যে আমাদের এত অত্যাচার নির্যাতন করা হলো, তোমরা কিছুই বললে না, তোমরা ছাত্রদের পক্ষে বলে যাচ্ছ, আমাদের পক্ষে কেউ বলছো না, এরকম একটা একটা ক্ষোভ Sentiment. থেকে তারা এটা করে, মানে বিভিন্ন সময় আমি দেখেছি। এবং দুই পক্ষেরই তারা কিন্তু আক্রান্ত হয় দুই পক্ষ দ্বারা। হ্যাঁ, দুই পক্ষই আক্রমণ করে সাংবাদিকদেরকে, কারণ তারা আশা করে যে সাংবাদিকরা শুধু তার কথাই বলবে। জি, তো আমরা মানে আশা করি যে এই একটা সুন্দর সমাজ, মানে এই রমজানের মধ্যে এই ধরনের পরিস্থিতিটা হবে না, কারণ নগরীবাসী একটা রমজান সীমাহীন কেন ভাই, কোনোদিনও এই পরিস্থিতি হবে না, এটাই তো হওয়া উচিত। মানে রমজান ঈদকে সামনে রেখে ব্যবসার ক্ষতি বেশি হয়েছে, কিন্তু ঈদের পরে হলে কি ক্ষতি হতো না? তো অবশ্যই ক্ষতি হতো। এবং আমার কাছে যেটি মনে হয় যে অপরাজনীতি, যেটি সৌরভ ভাই বললেন, অবশ্যই সেটি এর পেছনে দায়ী, সেটি তো সব কিছুর পেছনেই দায়ী। কিন্তু যখন কোথাও কোনো একটা সম্ভাবনা, মানে আশঙ্কা তৈরি হবে যেখানে বড় কোনো গোলযোগ হতে পারে, তখনই তো সেখানে কেউ না কেউ ইন্টারভেইন করবে, কেউ না কেউ হস্তক্ষেপ করবে। সেটি ঢাকা কলেজের প্রশাসন হোক, ঢাকা কলেজের অধ্যক্ষ বা শিক্ষক, অথবা স্থানীয় ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর, থানার পুলিশ, কারো কোনো ভূমিকা নাই, মেয়র, মানে একটা কুইক রেসপন্স, মানে না, কিছুই নাই। ওই অপেক্ষা করতে হবে কখন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিবেন, তারপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবেন, স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে বলবে, আচ্ছা এখন যাও। এটাই বাস্তবতা। সূচনাতে বলেছিলেন নির্বাচন কমিশন সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছে, ইলেকট্রনিক গণমাধ্যমের সঙ্গে, মিডিয়ার নেতৃবৃন্দের সঙ্গে, কিন্তু এর আগেও তারা বেশ কয়েকটি আলোচনা করেছে। মূল ব্যাপারটি হচ্ছে যে সব আলোচনা যতটুকু আমরা দেখলাম, তাতে দেখা যাচ্ছে যে আগের দুটো ইলেকশন কমিশন সাংঘাতিকভাবে আস্থার সংকটে ভুগেছে। এখন এনাদের কাছে একটা মানে আশা প্রত্যাশার জায়গা হচ্ছে ওনারা আস্থাটা তৈরি করবেন, মানুষ যাতে বিশ্বাস করে যে না তারা নিরপেক্ষ, এইটা। কিন্তু নির্বাচন কমিশনের সামনে আরও কিছু আলোচনা এসেছে যে নির্বাচনকালীন প্রশাসন কারা থাকবে এবং তাদের উপরে নির্ভর করছে আসলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। জয় মান, আপনি ছিলেন সেই আলোচনার মধ্যে, উনি ওনার গুডউইলের কোনো অভাব নাই, সেই বক্তব্য সুন্দর দিয়েছেন, কিন্তু আবার এটাও বলেছেন যে যারা প্লেয়ার, যারা মাঠে খেলবে, এই খেলোয়াড়দেরকে আনার দায়িত্ব তো উনি তো রেফারি, তো খেলোয়াড় যদি মাঠে না থাকে তাহলে উনি কি কোন খেলা রেফারিং করবেন? আপনি ছিলেন সেখানে, একটু যদি ব্যাখ্যা করেন। এটি তো নতুন করে বলার কিছু নাই। আসলে নির্বাচন মানে তো হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন, যদি না হয় তাহলে সেটি কোনো নির্বাচন হয় না। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এরকম যে অংশগ্রহণমূলক নির্বাচন বলতে বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটি দল যেহেতু বড় দুটি দল এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের শাসন ব্যবস্থার সঙ্গে এরাই জড়িত, ফলে এরা যদি এদের মধ্যে কোনো একটি দল যদি নির্বাচনে না আসে, তখন আর এই নির্বাচনটি নির্বাচন হয় না। আপনি দেখেন 1996-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা গতকালকে বলা হচ্ছিল, 15ই ফেব্রুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি। তখন কি হয়েছে, বিএনপি একতরফাভাবে নির্বাচন করে সেখানে তারা 300 আসনের মধ্যে 290টা বা যা খুশি তাই করতে পারে। একই রকমভাবে গত 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে আমরা দেখলাম যে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি এবং আওয়ামী লীগের লোকজন প্রত্যাহার করলো, কি হবে না হবে, শেষ মুহূর্ত পর্যন্ত এক ধরনের অনিশ্চয়তা, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে 153 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তো এই 153 জন কেন, 53 জনও যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় 300 আসনের মধ্যে, সেটাই তো যে কোনো নির্বাচন কমিশনের জন্য একটি কলঙ্কের জনক ঘটনা। তো আমার কাছে মনে হয় যে এবারের নির্বাচনটি, গত দুটি নির্বাচন নিয়ে নানা রকম প্রশ্ন আছে মানুষের মনে, নানা রকম সন্দেহ আছে, নানা রকম গুজব আছে, নানা রকম সত্য ঘটনা আছে, নানা রকম সত্য চাপা দেওয়ার ঘটনা আছে। এবছরের আগামী যে নির্বাচন, জাতীয় নির্বাচনটি হবে, সেই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এটি পার্টিসিপেটরি ইলেকশন হবে কিনা, মানুষ ভোট দিতে পারবে কিনা। এখন সেটি নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই নির্বাচন কমিশনের। একটা কথা আছে, প্রধান নির্বাচন কমিশনারের আন্তরিকতার ঘাটতি আছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে তিনি চান একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং তার কমিশনের প্রত্যেকেরই এই আন্তরিকতা রয়েছে। কিন্তু এটি তো অবশ্যই সত্যি কথা যে কোনো একটি দল, সেটি বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, কেউ যদি বলে যে না আমরা নির্বাচনে যাবই না, তখন নির্বাচন কমিশন বা আপনি বা আমি বা গণমাধ্যম, তাকে তো ওই যে টেনে হেসড়ে জোর করে নির্বাচনে অংশগ্রহণ করানো যাবে না। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য একটা সামগ্রিক জাতীয় পরিবেশ তৈরি করতে হবে আগের থেকে, যাতে সবাই মনে করে যে না, আমি যদি নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে আমাকে যারা ভোট দিতে চান তারা ভোট দিতে পারবেন, এটি হচ্ছে মূল কথা। অথবা তারা যদি ভোটটা দেন সেই ভোটটা সুরক্ষিত থাকবে, ভোটটা একজন কেড়ে নিয়ে যাবে না। এই পরিবেশটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন কমিশনের, সকলের। এবং এই জন্যই কিন্তু ওই আলোচনাটি ঘুরে ফিরে আসে, গতকালকেও এসছে, যে নির্বাচনকালীন সরকার কারা হবে। তা আমার স্বাভাবিক বুদ্ধিতে আমি যতটুকু বুঝি যে নির্বাচনকালীন সরকার
যা সংবিধানে এখনকার ফরম্যাট আছে সেটাই থাকবে। তার মধ্যে থেকেই কতটা ভালো নির্বাচন করা সম্ভব সেটি হচ্ছে এই নির্বাচন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার পরিবর্তন তো আর নির্বাচন কমিশন করতে পারবে না। জি জনাব সরওয়ার হাসান। না, আমি জয় মামুনের সঙ্গে যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন মানে কিন্তু শুধু রাজনৈতিক দলের সব দলের অংশগ্রহণ নয়। অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে সত্যিকার নির্বাচন হচ্ছে জনগণের অংশগ্রহণ। 2014-তে জয় মামুন বললেন যে বিরোধী দল অংশ নেয়নি, প্রধান বিরোধী দল। আবার 2018-তে প্রধান বিরোধী দল তো অংশ নিল, প্রায় সব দলই অংশ নিল, কিন্তু তারপরও নির্বাচন হলো না কেন? অর্থাৎ জনগণ ভোট দিতে পারেনি, বা দেওয়ার পরিবেশ ছিল না, বা দেওয়ার ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে। সেটি আগের রাতে হোক বা পরের রাতে হোক, এই বাধা দেওয়া হয়েছিল। এখন এই বাধাটা দূর করতে পারবে কিনা এই নির্বাচন কমিশন? আমাদের সংবাদপত্রের সাংবাদিক এবং সম্পাদকদের সাথে আলোচনায় কিন্তু এই কথাটি উঠেছে, যে আস্থার কথাটা, যে বিগত দুই নির্বাচন কমিশনকে ধ্বংসের কিনারে নিয়ে এসেছে, একেবারে প্রবল অনাস্থা। সেটাকে আস্থা তৈরি করতে পারবে কিনা? সেক্ষেত্রে একটি রাজনৈতিক এবং প্রধান নির্বাচন কমিশন বলছে যে রাজনৈতিক দলের শুধু নির্বাচন, এও ঠিক, শুধু নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারবে না। তাহলে রাজনৈতিক সদিচ্ছা দরকার। সদিচ্ছা হলো সরকারি দলের, বিরোধী দলের, সব দলের, প্রশাসনের। রাজনৈতিক দলও তো না, প্রশাসনে কে থাকবে, তারা কেমন ব্যবহার করবে? একটা প্রস্তাব এসেছে যে সাধারণত যে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ন্ত্রণ করে ডিসিরা, জেলা প্রশাসক, তাদের যদি এই নির্বাচন প্রক্রিয়া থেকে, অর্থাৎ তাদের রিটার্নিং, সাধারণত আমরা জাতীয় নির্বাচন দূরে রাখা যায়, তাদের এই প্রক্রিয়া থেকে দূরে রাখা যায়। সেখানে আকবর আলী খান কমিশনের নিজস্ব লোক, আকবর আলী খান বলছে যে বিচার বিভাগ কর্মকর্তাদেরই করা যেতে পারে। কিন্তু এক ধরনের সরাসরি হস্তক্ষেপ থেকে বাইরে থাকলো। আরেকটি করা যেতে পারে, যে সেটা হলো যে তখন রাজনৈতিক দলগুলোর, মানে নির্বাচনী আমাদের যে প্রক্রিয়াটা হচ্ছে যে পাল্টাপাল্টি, একে অপরকে গালাগাল করা, এর বিরুদ্ধে মিথ্যাচার। এই নির্বাচনী প্রচারটা অনেক দেশেই হয়, একসঙ্গে প্রচার করবে, একসঙ্গে সব দল থাকবে, যার যার কথা বলে যাবে। এটি সম্ভব কিনা আমাদের? একসময় কিন্তু এটা এটিএম শামসুল হুদার সময় কিন্তু এই প্রস্তাব দেওয়া হয়েছিল, যদিও সেটি মানেনি। স্থানীয় সরকার সংস্থার নির্বাচনে কোথাও কোথাও কিন্তু এটি হয়েছে। এটা হচ্ছে খুব আদর্শ প্রস্তাব। কিন্তু একটা হতে পারে যে প্রশাসনের প্রভাব যতটা কমাতে পারে। মানে আরেকটি হচ্ছে জয় মামুন যেটা বললেন, যে বর্তমান সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকেই যে প্রশাসন থাকবে, সেটার মধ্যেই বিকল্প চিন্তাগুলো করা যেতে পারে। আরেকটি বিকল্প আছে, যেটা হচ্ছে যে এই সংবিধান, আওয়ামী লীগ যে সর্বশেষ যে সংবিধান পরিবর্তন করেছে, সংশোধন, তাতে অনেকগুলো মানে বাধা তৈরি হয়েছে। একটা হচ্ছে সংসদ থেকে সংসদ নির্বাচন। সংসদ থেকে মানে হচ্ছে যে যারা এখন এই সংসদে আছেন তারা এই সাংসদ পদে বহাল থাকবে, তাহলে স্থানীয় প্রশাসনের একটা দায়িত্ব হয় তার প্রোটোকল দেখা, তাকে, এবং প্রোটোকল না দেখলেও তার 5 বছর ধরে তারা তাকে মান্য করে আসছে, হঠাৎ করে তাকে অমান্য করা বা তাকে অন্যের মতো সমানভাবে দেখা, এটি একটু কঠিন। সুতরাং এটি এই অন্যান্য দেশের মতো নির্বাচনকালীন সরকার পূর্ববর্তী ক্ষমতায় যারা থাকেন তারাই হতে পারেন, কিন্তু সেখানে প্রভাবটা কত কমানো যায়? প্রভাবটা মানে শূন্যে আনতে পারবে না, কিন্তু এটা যদি 10-15% হয় তাহলে কিন্তু এক ধরনের, আর যদি এটি 90-95 ভাগ হয় তাহলে তো এই 2018 নির্বাচন হবে। এখন একটা দুঃখজনক ব্যাপার হলো যে আওয়ামী লীগ, যে দল সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করছে, গণতন্ত্র মানে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এই সুষ্ঠু নির্বাচনকে সামনে রেখেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ। কারণ নির্বাচনের রায় পাকিস্তানিরা বানচাল করতে চেয়েছিল, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেয়নি, বাংলাদেশের মানুষ সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তার অধিকার আদায় করেছে, দেশ স্বাধীন করেছে। সেই দেশে আমরা 50 বছরেও যারাই ক্ষমতায় ছিল, 3টি দলই তো ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তারা কেউ সুষ্ঠু নির্বাচন দেয়নি, যে কারণে তত্ত্বাবধায়ক আসলো। এই তত্ত্বাবধায়ক আমরা রাখতে পারলাম না। এখন আওয়ামী লীগের উপরে কিন্তু দায়িত্ব যে আগামী নির্বাচনটি সুষ্ঠু করার। যদি সেটি করে তাহলে তারা গণতান্ত্রিক যে ঐতিহ্য, গণতান্ত্রিক ধারাবাহিকতা, সেটি হচ্ছে তার উত্তরাধিকার বহন করবে। সেটা তো এটাও একটা আদর্শ প্রত্যাশার কথা বললেন, যেন জয় মামুন যে দলটির এত অর্জন, সেই দলের ললাটে আবার এই যে আপনি 14 কথা বললেন, 18 কথা বললেন, আরেকটা
নির্বাচন সেই মানে ইঙ্গিত দেখে কি মনে হচ্ছে যে আরেকটা নির্বাচন কি সেভাবে করা সম্ভব কিনা? না, মানে আমার কাছে মনে হয় না যে একদম 14-র মতো বা 18-র মতো একটা নির্বাচন সামনে করা সম্ভব হবে, কারণ পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। সবসময় যে রাজপথের আন্দোলন করে মানুষ অধিকার সংগ্রাম আদায় করে তা কিন্তু না। মানুষের বিবেচনা বোধ, বিচার বোধ পরিবর্তন হয় সময়ের সঙ্গে সঙ্গে। এবং আওয়ামী লীগের কথা যেটি বলা হচ্ছিল যে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ বা তারও আগের একদম শুরুর দিকের সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ যেরকম, আজকের আওয়ামী লীগ কিন্তু একরকম না। ইভেন শেখ হাসিনার আওয়ামী লীগ 1981 সালের বা 86 সালের বা 90 সালের আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ এক না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু পরিবর্তন হয় এবং কোনো দল, সেটা বিএনপিও দেখেন আপনি, বিএনপি যে জায়গা ছিল একসময় তো মনে হতো যে বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং বিএনপির একটা মানে তেলাপোকাও মনে করতো যে সে নিজেকে প্রধানমন্ত্রী মনে করতো যখন তারা ক্ষমতায় ছিল। তো এখন তারা কোথায়? তো ক্ষমতা জিনিসটা কখনোই চিরস্থায়ী না এবং নির্বাচনকালীন সরকার বলেন যাই বলেন কোনো কিছুই যে একই রকমভাবে চিরস্থায়ীভাবে চিরদিন চলবে এটা আমার কাছে মনে হয় না। এখন আগামী নির্বাচনে যে বিরাট কোনো পরিবর্তন হবে সেটা আমি বলছি না, কিন্তু অবশ্যই বাংলাদেশের মানুষ গণতন্ত্রপ্রেমী, বাংলাদেশের মানুষ আসলে গণতন্ত্র চায়। বাংলাদেশের মানুষ মনে করে যে সে তার ভোট দিতে চায়, ভোট দেওয়ার অধিকার তার আছে এবং সে ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভোটের নামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যদি 295 জন লোক খুন হয়, এটি এরকম ঘটনা দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ মানুষ মেনে নেবে এটা আমার কাছে মনে হয় না। সো আওয়ামী লীগ বা সরকার বা নির্বাচন যারা পরিচালনা করবেন তাদের মাথায়ও তো এই জিনিসটা আছে নিশ্চয়ই, যে মানুষ গ্রহণ করবে না এমন কিছু কতদিন করা যায়। কিন্তু সেই বিকল্পের পথে কোনো প্রস্তুতি দেখেন কিনা, মানে দুইটা ক্যাম্পের মধ্যে অপোজিশনের মধ্যেও কোনো কনস্ট্রাকটিভ কোনো ভাবনা আছে কিনা বা কোনো অপশনস আছে কিনা, প্ল্যান এ বি বা এরকম কিছু আপনি লক্ষ্য করছেন কিনা? না, বিরোধী দল তো এখনো পর্যন্ত তারা বলছে যে এই সরকারের অধীনে নির্বাচন করবে না। সে তো বেশ কয়েক বছর ধরে। এখন সেক্ষেত্রে আমরা যেটা বলার চেষ্টা করছি যে নির্বাচন ক্ষেত্রে বিএনপির বলা উচিত কি কি বাধা। একটা বলছে যে ক্ষমতাসীন দল, ক্ষমতাসীন সরকার, তাহলে বাধা কোত্থেকে আসে, সেখানে স্থানীয় প্রশাসন, ডিসি এদের ভূমিকার কথা আছে। আরেকটি হচ্ছে যে বিএনপির মধ্যেও কিন্তু দুই ধরনের কথাবার্তা আছে। আসামরা জাফরুল্লাহ চৌধুরী তারা কিন্তু বলছেন জাতীয় সরকারের অধীনে যে প্রস্তাব ছিল 2013 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যে বিএনপিও এই সরকারে অংশ নিতে পারে, নির্বাচনকালীন একটা সরকার হতে পারে। আর আমি বলবো যে সরকার সবচেয়ে যে ঔদার্য দেখায়, মানে উদারতা দেখায়, যে তারা সেই 2013-র প্রস্তাব মতো যে বর্তমান সরকারে বর্তমান প্রধানমন্ত্রী নেতৃত্ব দিবেন, তবে সেখানে বিএনপি বিরোধী দলে অংশ নেবে। এটি হচ্ছে একটি। আরেকটা হচ্ছে যে যেটা রাজপথে এই সরকারকে হটিয়ে, ক্ষমতা থেকে হটিয়ে বিএনপি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারপর নির্বাচন করা। এখন এটারও কিন্তু একটি বিরূপ প্রতিক্রিয়া আছে, কারণ নির্বাচনের আগে যখন এরকম কোনো সরকার, যেটি আমরা 1996 দেখেছি, 2001-এ দেখেছি, 2008-এও দেখেছি, সেটি হচ্ছে যে পূর্ববর্তী যে সরকার, সেই সরকারের প্রতি মানুষের তখন আর আস্থা রাখা কঠিন, কারণ তখন বলে যে এই সরকার তো পরাজিত হয়েছে, রাজপথে এই যে সরকারকে পরাজিত করেছে। আজকে যদি বিএনপি আন্দোলন করে, আমরা ধরে নেই যে আন্দোলন করে এই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করলো, তখন তো মানুষ ভাববে যে বিএনপি তো জয়লাভ করবে, বা বিএনপি আন্দোলনে জয়ী হয়েছে, যেটি 1996 সালে আওয়ামী লীগ করেছিল। গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু এটি কোনোভাবেই কাম্য না, এর সাথে সামঞ্জস্যপূর্ণ না। গণতান্ত্রিক ব্যবস্থা হচ্ছে নির্বাচন হবে, মানুষ যাকে ঠিক করবে। কিন্তু আমরা এখানে আগে ঠিক করি নাই কে জয়ী হবে, কে সরকার গঠন করবে। এবং আমরা তো অনেক সময় দেখেছি যে নির্বাচনের আগেই সরকারের কে কোন পোর্টফোলিও, ক্যাবিনেট গঠিত হয়ে যায়। আসলে এখানে আমি বলবো যে দুই দলেরই বা সব দলের রাজনৈতিক নেতৃত্বের জনগণের প্রতি আস্থা নেই। জনগণের প্রতি আস্থা থাকলে তাহলে এই নির্বাচন নিয়ে এত ক্যাচাল, এত ঝগড়াঝাটি, এত মারামারি হওয়ার কথা না। যে মানুষ ভোট দিবে, ভোট দেওয়ার সুযোগটা। আর আমরা ডিজিটাল যুগে আসছি, আওয়ামী লীগ ডিজিটাল, এরকম একটা ব্যবস্থা করুক যে কোনোভাবেই কারচুপি করা যাবে না। একটা মোবাইল ফোন দিয়ে যদি আমি কি বলে টাকা পাঠাতে পারি, আমি যদি আর্থিক সহায়তা পাঠাতে পারি বা যে কোনো বার্তা পাঠাতে পারি, যার কাছে প্রাপ্য পাবে যথাযথভাবে, তা ভোটটা কেন পাবে না? ভোট কেন্দ্রে ক্যামেরা রাখার কথা বলা হয়েছে, এটা কি ফিজিবল কি মনে করেন কিনা? আমি মনে করি এটা ফিজিবল, কিন্তু টেকনিক্যাল যারা বোঝে তারা মনে করে যে এটা লক্ষ লক্ষ ভোট কেন্দ্রে এত
এটা বড় ক্যামেরা হয়তো একটা- লাগানো সম্ভব, কিন্তু আরেকটা মনিটর প্রকল্প- করবে কে? প্রকল্প না, বাস্তবায়ন প্রকল্প টাকার তো অভাব নাই বাংলাদেশে, আর একটা মেগা প্রকল্প হতে পারে এটি নিয়ে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ দেখবে ক্যামেরা কে? মনিটর করার জন্য তো লোক লাগবে, সেখানে সেই লোকগুলি প্রপারলি কাজ করছে কিনা, তারা তাদের দেখে ঠিক report- react করবে কিনা, হ্যাঁ, সেটা কারণ হচ্ছে আপনি একটা এনটিভি আপনি 10টা ক্যামেরা হ্যান্ডেল করতে পারবেন, আপনাকে যদি 10,000 ক্যামেরা দেওয়া হয় আপনি পারবেন না তো। সম্ভব না। তো সেখানে এখানে লক্ষ লক্ষ ক্যামেরার ব্যাপার। আর একটা হচ্ছে সদিচ্ছা। আমরা তো ভুয়া ভোটার তালিকার থেকে সরে আসার জন্য আমরা ডিজিটাল ভোটার তালিকা করলাম। তো ডিজিটাল ভোটার তালিকা তো ভোটই দিতে পারলো না। এখন এমন কিছু ব্যবস্থা করতে হবে, যে এমন কোন ব্যবস্থা আছে যেটা এই কারচুপি হবে না, যেটা এই মানুষের ভোটাধিকারকে বাধাগ্রস্ত করবে না, okay. এইরকম একটি করা, এবং সেটা রাজনৈতিক জি, সদিচ্ছা। জনাব জয় মামুন, এগুলো বিচ্ছিন্নভাবে আসে, কিন্তু তারপরে এটা অস্বীকার করা যায় না যে আমাদের রাজনীতি বা রাজনৈতিক সংকটে ফরেন ইন্টারভেনশন, মানে তাদের আগ্রহ হোক স্বেচ্ছায় বা আমাদের আগ্রহে হয়েছে, অতীত হয়েছে। স্যার নিনিয়ান স্টিফেন এসেছেন, তারাঙ্ক সাহেব এসেছেন, এখন দেখা যায় যে বাংলাদেশের কিছু মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র একটা স্যাংশন দিয়েছে, কয়দিন আগে মানবাধিকার রিপোর্ট দিয়েছে, সেখানে বিস্তর তাদের অবজারভেশন আছে ইউএস গভর্নমেন্টের। তো এই অবস্থার মধ্যে অনেকে ভাবেন যে বিদেশিদের কোনো অংশগ্রহণ, এই স্টেলমেট সামনে নির্বাচনকে কেন্দ্র করে, এর কোনো সুযোগ দেখেন কিনা? সুযোগ দেখি না, কিন্তু নির্বাচনের প্রক্রিয়ায় তো বিদেশিদের অংশগ্রহণের সুযোগ নেই। কিন্তু আমি যেটি বুঝি সেটি হচ্ছে যে এটি নিয়ে বিদেশিরা প্রচুর কথাবার্তা বলবে, এবং কথাবার্তা বলার জন্য বাংলাদেশ থেকেই লোকজন তদবির করে। কারণ আজকে বিএনপি বা বিরোধী দলে যারা আছেন তারা এটি নিয়ে প্রচুর কথা বলছেন, বিদেশিদের মনোযোগ আকর্ষণ করছেন, বিদেশিদের সঙ্গে দেখা করছেন, লবিস্ট নিয়োগ করছেন বলে আমরা শুনতে পাই। বিভিন্ন প্রমাণপত্র দেখেছি, টাকা পয়সা দেওয়ার খবর পত্রিকায় ছাপা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতিটাকে বিদেশিদের সামনে তুলে ধরে সরকারের উপরে একটা চাপ সৃষ্টি করার প্রক্রিয়া এই বিরোধী দলের ভিতরে আছে। কিন্তু আমি রিপোর্টার হিসেবে মনে করতে পারি যে ধরেন 2001 থেকে 2006 যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখনও কিন্তু বিদেশি কোনো গেস্ট বা বিদেশি কোনো অতিথি, বিদেশি কোনো মন্ত্রী, বিদেশি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি যখন বাংলাদেশে আসতেন, তারা তখনকার বিরোধী দলের নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করতেন, বা বিরোধী দলের তরফ থেকে তাদের সঙ্গে একটা বৈঠক হতো, এবং সেই বৈঠকে কিন্তু তখনও সরকারের নানা অসঙ্গতি, দেশের ভিতরে কোথায় কী সমস্যা হচ্ছে, কী কী হওয়া উচিত, ভালোভাবে হচ্ছে না, এগুলো বলা হতো বিদেশিদের কাছে, এবং বিদেশিরা তাদের একটা মুরব্বী সুলভ একটা ভাব নিয়ে হ্যাঁ হ্যাঁ করতো যে ঠিক আছে আমরা এটা তুলে ধরবো ইত্যাদি। তো এই ব্যাপারটা বাংলাদেশের রাজনীতির এক ধরনের দীনতা। কিন্তু আবার দুঃখের বিষয় হচ্ছে যে ক্ষমতায় যারা থাকে তারা আবার এটি স্বীকার করে না, তারা সবসময় বিরোধী দলকে দোষ দেয়, কিন্তু তারা মনে করতে পারে না যে তারাও একসময় বিরোধী দলে ছিল, এবং বিরোধী দলে থাকতে তারা এই আচরণ করেছেন, এই কথাগুলোই বলেছেন। তো এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু আমার কাছে মনে হয় এন্ড অফ দ্য ডে বিদেশিদের হস্তক্ষেপ বা পদক্ষেপ যাই বলেন, সেটি বাংলাদেশের নির্বাচনের জন্য খুব একটা ম্যাটার করে না। এটি মূলত ম্যাটার করবে বাংলাদেশের জনগণ, সরকার, নির্বাচন কমিশন বা এবং সর্বোপরি আমাদের রাজনৈতিক শক্তির উপরে। জি, জনাব সোহরাব হাসান, আপনি কি মানেন? না, বিদেশিরা বলতে হবে কেন? আচ্ছা, বলছে। এমনকি আমাদের এখানে তো শুধু বিরোধী দল না, আমাদের পররাষ্ট্রমন্ত্রীও তো নিজে বলছেন যে বিএনপিকে আচ্ছা, এটা আমি বুঝলাম না, একটু আপনি কন্টিনিউ করবেন। কিন্তু উনি ওনার আলোচনার কোন অংশটা ওনার ব্যক্তিগত আর কোন অংশটা অফিসিয়াল, এইটা ডিস্টিংগুইশ করবেন কিভাবে? পরে যেন বলা হয়েছে যে এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। জি, এটা হচ্ছে সাফাই গাওয়া, মানে একটা কি বলে, যেহেতু যে অভিযোগ সরকার এতদিন বিএনপির উপর চাপিয়ে আসছে, যে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছে, তারা এখানে হস্তক্ষেপ করতে বলছে, তো একই কথা বিএনপি বলতে পারে, এবং বিএনপি বলছে, তার জবাব দিতে যেই এটি বলছে এটি ওনার ব্যক্তিগত মত। আসলে ব্যক্তিগত মত আর রাষ্ট্রীয় মত, তিনি তো যে পদে থাকেন তখন কিন্তু ব্যক্তিগত থাকে না। তাহলে তাকে প্রত্যাহার করতে হয়, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দিতে হয়। যদি সরকার, উনি যে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী, সেটি যদি সরকার না করে, সরকার যদি সেটি তার দায় না নেয়, তাহলে তো তাকে বাদ দিতে হয়, অথবা সরকারকে তার বাদ দিতে হয়। বিষয়টা হচ্ছে যে এখানে মানে প্রত্যেক বিষয়ে তো খেলার যে একটা নিয়ম আছে, আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের সরকার সেই খেলার নিয়মটা মানে না। যে কারণে এই কথাটি পররাষ্ট্রমন্ত্রী চান বিএনপি নির্বাচনে আসুক, তাহলে উনি আওয়ামী লীগের একজন নেতা, উনি সরকারের মন্ত্রী, তাহলে উনি ওনার দলকে কেন বলেন না যে বিএনপির কাছে যান, বিএনপির অমুক নেতা মহাসচিবের সাথে কথা বলেন?
বিএনপিকে বলেন যে আপনার দলে আপনাদের সাথে আমরা রাজনৈতিক সম্পর্ক করতে চাই, আপনার দলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি থাকতে পারবে না। তো এই কথাটা এখানে বলুক, এটি আমেরিকায় যেয়ে কেন বলতে হবে, ব্রিটেনে যেয়ে কেন বলতে হবে? আমি বলছি যে এটা সব থেকে এই যে গণতান্ত্রিক রাজনীতির কথা আমরা বলি, এবং সংসদে এখনও বিএনপির 2-5 যে সাংসদ আছে তারা কথা বলেন, কিন্তু আমাদের রাজনৈতিক নেতাদের তো এই কথাবার্তা বন্ধ কেন? এমনি সামাজিক যে সম্পর্ক, এমনকি তাদের মধ্যে আত্মীয়তা আছে, সেখানে তো সামাজিক সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক কোনো ব্যাঘাত ঘটে না। কিন্তু রাজনীতিতে আসলেই এর 14 গোষ্ঠী উদ্ধার করা, মানে এর বিরুদ্ধে এমন কোনো কথা নাই যে বলে না। মানে মনে হচ্ছে যে আমরা একটা এমন দেশে থাকি যে তার শত্রু জ্ঞান করে, তারা হচ্ছে দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু, মানুষের শত্রু। যদি এটাই হয় তাহলে তো তার সরকারের দায়িত্ব হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পড়া। কিন্তু তারা চাচ্ছে যে এটি হচ্ছে যে এক ধরনের বাগাড়ম্বর, মানে এই রাজনৈতিক বক্তৃতা দিয়ে কে কাকে হারাবে, কাজ দিয়ে নয়। এখন মানুষের সমস্যাটা কি? মানুষের সমস্যা হাওরে মানুষ বিপন্ন, সেখানে বন্যায় বন্যায় ফসল ভেসে যাচ্ছে, পাকা ধান কাঁচা ধান কাটতে বাধ্য হচ্ছে কৃষক। এটি নিয়ে কিন্তু রাজনৈতিক নেতাদের কার আপনি টিভিতে পত্রিকায় দেখবেন যে মন্ত্রী এটা নিয়ে কথা বলে না। মন্ত্রী কথা বলেন কে কি করেছে, মানে কে কি করেছে 20 বছর আগে, কে কি বা 20 বছর পরে করবে, এসব নিয়ে। আমি মনে করি দায়িত্বহীনতা, রাষ্ট্রের প্রতি, জনগণের প্রতি ন্যূনতম দায়িত্ববোধ থাকলে এই ধরনের বাগাড়ম্বর করতে পারে না। জনজয়মান আপনি কমিশনে বলছিলেন যে পার্টিসিপেটরি ইলেকশন মানে আপনি আওয়ামী লীগ বিএনপি প্রধানত এই দুটো দলের অংশগ্রহণ, তারপর অন্যদের কথা বলেছেন, তাহলে এটা ডিম টু বি এ পার্টিসিপেটরি ইলেকশন। এই যে বিএনপির কথা বললেন, বিএনপি একটা ওয়ান স্টেপ ফরওয়ার্ড কিনা, সম্প্রতি তারা কিন্তু একটা নতুন ধারণা কথা বলছে যে তারা ইলেকশনের পরে গিয়ে, যেহেতু এত মানে পাইল্ড ওনাদের দৃষ্টিতে যে সরকার এত সংকট তৈরি করেছে, যে সংকটগুলোর এই কামিং ইলেকশনে যারা জিতে আসবে তাদের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না, ধরেই নিচ্ছে যে এটাতে বিএনপি জিতবে সেই নির্বাচনে, কিন্তু তারা একা সমাধান করবে না, তারা এটাকে যৌথভাবে সবাইকে নিয়ে জাতীয় সরকার, তার মানে সেটা আওয়ামী লীগও এটার মধ্যে থাকবে, এরকম একটা গুডউইল তারা প্রজেক্ট করার চেষ্টা করছে। এখানে কি কৌশল দেখছেন আপনি? এটা আমার কাছে কোনো গুডউইল মনে হয় না, এটা এক ধরনের সন্ধিমূলক কথাবার্তা। সামনের নির্বাচন হবে কি হবে না, সেই নির্বাচনে তুমি পার্টিসিপেট করবা কিনা, মানুষ ভোট দিতে পারবে কিনা, সেই জিনিসগুলো আগে নিশ্চিত করতে হবে। তারপরে আমি আগামী নির্বাচনে জিতে ক্ষমতায় আসবো, তারপরে আমি 5 বছর দেশ চালাবো, আমার মতো করে গোছাবো আখের, তারপরে আমি তোমাদেরকে ডাকবো যে আসো ভাই এখন আমার সঙ্গে হালুয়া রুটির ভাগ নাও। এটি আমার কাছে কোনো পলিটিক্যাল সদিচ্ছা থেকে করেছে বিএনপি, এটা আমার কাছে একদমই মনে হয় না। কারণ এখন সবচেয়ে বড় ক্রাইসিস তো আসলেই যে সামনের নির্বাচনটি কীরকমভাবে হবে। এবং একটু আগে সৌরভ ভাই যেটি বলছিলেন যে শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচনে অংশ নিলেই যে নির্বাচন পার্টিসিপেটরি হবে তা তো না। পার্টিসিপেটরি মানে হচ্ছে মূল যারা স্টেক হোল্ডার, ভোটার, তারা ভোট দিতে পারছেন কিনা, এবং তার দেওয়া ভোটটা গণনার পরে ঠিকমতো প্রকাশ হলো কিনা, রিফ্লেকশনটা হলো কিনা, সেইটি নিশ্চিত না করে তো আপনি সরকার গঠনের পরিকল্পনা, দেশে আওয়ামী লীগ কী ক্ষতি করলো এবং সেই ক্ষতি আপনি কিভাবে মেরামত করবেন, এত পরিকল্পনাটা তো আপনার দরকার নেই। মেরামতের পরিকল্পনা কি ইলেকশনের পরে করবে নাকি আগে করবে? এটা দুটো। একটা হচ্ছে যে বিএনপি, এটাও নতুন না, এই বিএনপির এই প্রস্তাব নতুন না। আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন 2004 সালে যে 14 দলীয় জোট গঠন করা হয়েছিল, তার সেখানেও কিন্তু কথা ছিল যে একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, এবং পরবর্তীকালে 14 দলীয় ওয়ার্কার্স পার্টি, জাসদ, এদের নিয়ে যে সরকার হলো, এবং কোনো কমিউনিস্ট পার্টি পরবর্তীকালে যায়নি। তো একটা হচ্ছে যে বিএনপি তার যে পরিধিটা বাড়াতে চায়, তার মনে করেছে যে 20 দলীয় জোট দ্বারা এই আন্দোলন এগিয়ে নিতে পারবে না, সুতরাং সরকারের বাইরে সব দলকে এক করে এবং তাদেরকে বলতে চায় যে আমরা যদি নির্বাচিত হই তাহলে তোমরাও সেই ক্ষমতার অংশীদার হবে। এখন কথা হচ্ছে, আমিও জয় মামুনের সাথে একমত যে গাছে কাঁঠাল ঘোপে তেল দিলে তো লাভ নেই, যে নির্বাচনটা হবে কিনা, নির্বাচন হবে তারা বলছে আন্দোলন করেই করতে হবে, তা আন্দোলন করবে। তা আন্দোলনে যদি আন্দোলন হয় অনেকেই আসবে, সেটি শুধু মন্ত্রিত্বের টোপ দেখে কিন্তু সবাইকে আনা যাবে না, সেটা রাজপথে তার শক্তির উপরে নির্ভর করবে কতটা সরকারকে তারা ধাক্কা দিতে পারে। আর যদি ধাক্কা না দিতে পারে তাহলে ওই যেটা 2018 সালের নির্বাচনের আগে এরকম কথাবার্তা হয়েছিল যখন বিএনপি জাতীয় ফ্রন্ট করলেন, হ্যাঁ, জাতীয় ঐক্য ফ্রন্ট,
তখন হয়েছিল যে কে প্রধানমন্ত্রী হবে, এবং অনেকেই বলছেন কেন কামাল হোসেন, কারণ দুইজনই বিএনপির দুই নেতাই হয় দণ্ডিত, না হলে প্রবাসী। সুতরাং এরকম এখন যদি নির্বাচিত হয়, পাকিস্তানে কে প্রধানমন্ত্রী হবে এটা কি এটা নিতে ঝগড়া হয়েছে? নির্বাচিত হলে ইমরান খান চলে গেছে, এখন যে আস্থা পাবে সংসদে সেই প্রধানমন্ত্রী হবে, এটি কোনো এবং এ নিয়ে বরং বিএনপির মধ্যে এক ধরনের মতভেদ আছে। একদমই কুইক দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন সেটা দুইজনের কাছে, সেটা হলো যে ধাক্কার কথা বললেন, এখন এই যে বিএনপি কি ধাক্কা দিয়ে এই সমাধান করবে, নাকি সরকার বললো যে একটা রিয়েলাইজেশন আসবে, দুইটা নির্বাচন আগের মতো দুইটা করেছে, এখন আর থার্ডটা করা সম্ভব হবে না, তার মানে একটা এমিকেবল হবে, মানে আলাপ আলোচনার মাধ্যমে একটা সমাধান আসতে পারে, নাকি ধাক্কা লাগবে? না, এটা হচ্ছে নির্ভর করবে সরকারের বিরোধী দলের শক্তি এবং সরকারের সদিচ্ছা। সরকার যদি সদিচ্ছা দ্বারা বিএনপি দর কষাকষির ক্ষমতা, দর কষাকষি দিয়ে যদি বিএনপির আস্থা অর্জন করতে পারে, তাহলে 2018 মতো তারা নির্বাচনে আনতে পারবে। আর যদি না পারে, তাহলে হয় 2014 মতো নির্বাচন করতে হবে, না হলে অন্য ফর্মুলায় যেতে হবে। আমার কাছে মনে হয় না যে ধাক্কা দিয়ে জোর করে সরকারকে বাধ্য করে বিএনপি আন্দোলনের দাবি আদায় করার মতো ঘটনা ঘটাতে পারবে। আমার ধারণা এটা একটা এমিকেবল আলোচনার মাধ্যমে একটা সমস্যার সমাধান হবে, একটা ইলেকশনের ফর্মুলা বের হয়ে যাবে। ধন্যবাদ জয়ীব মাহমুদ, ধন্যবাদ জনাব সোহরাব হাসান। প্রিয় দর্শক, আজকের এই সময় এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনেও এই অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা চাইলে জেনে নিতে পারেন। দেখা হবে আবার পরের অনুষ্ঠানে।